গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় ৮ দেশের ওপর ১০% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর, ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। ইরানে প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার দায় ট্রাম্পের ঘাড়ে চাপালেন খামেনি। ধর্মীয় নেতার শাসন শেষের সময় এসেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজার নবগঠিত শান্তি পরিষদে যোগ দিতে এরদোয়ান আল সিসিকে আহ্বান। বোর্ড গঠনের আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি, অভিযোগ নেতানিয়াহুর। বিধানসভা ভোটের আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূলের শাসন আমলে বেড়েছে দুর্নীতি, দাবি মোদির। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের পাল্টা অভিযোগ। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। আইসি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আহত কয়েকজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করায় ইউরোপের ৮ মিত্র দেশের ওপর ১০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে জুন থেকে শুল্ক হার বাড়িয়ে ২৫% করা হবে বলেও জানান ট্রাম্প। তার এমন পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের নেতারা। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড শুরু হয়েছে বিক্ষোভ। তীব্র ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দারাও। পতাকা হাতেই মিছিল করেন তারা। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০% শুল্ক কার্যকর হচ্ছে। ১ জুন থেকে তা বাড়িয়ে করা হবে ২৫%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ১৫০ বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ ৮ দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো জনসম্মুখে দেয়া বক্তব্যে আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে এসব হত্যার জন্য তাকে দায়ী করেন তিনি। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কমে আসলেও হতাহত হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার সংস্থা HRAN বলছে, চলমান বিক্ষোভে ৩,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব হত্যার দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপিয়েছেন খামেনি। দাবি করেন, বিক্ষোভকারীদের বিদেশি শক্তি প্রশিক্ষণ ও অর্থ সরবরাহ করেছে। ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে ত্বরান্বিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভে ট্রাম্প সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছেন বলে দাবি খামেনির। এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, ইরানের শাসকরা সহিংসতা ও দমনপীড়নের উপর ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাকে মানুষ হত্যা বন্ধ করে দেশ ঠিকভাবে পরিচালনা করতে বলেন। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান দেয়া, ভয় দেখানো নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও সংকট এখনো শেষ হয়নি বলে দাবি করেছেন বিশ্লেষকরা।
যে কোনো সময় তেহরান আবারও বিক্ষোভে ফুঁসে উঠতে পারে উল্লেখ করে তাদের আশঙ্কা, সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের দিকেই হাঁটতে পারেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের ট্রাম্পের আসল লক্ষ্য দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন। এদিকে ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড ইস্যু সহ নানা সংকটের মধ্যে ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংকট চাইবেন কিনা, এটা নিয়েও প্রশ্ন অনেকের। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে নতুন করে তেহরান ওয়াশিংটন ডিসির মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুরুতে হুমকি ধমকি দিলেও এখন কিছুটা নমনীয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ইরান ইস্যু থেকে ট্রাম্প কি আসলেই দৃষ্টি সরিয়ে নিলেন, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো ছক কষছেন? সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরানে তার লক্ষ্য হলো জয়, তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে টিকে থাকার লড়াইয়ে আদর্শিক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের জন্য বিজয়ের কোনো সহজ পথ নেই। 2020 সালে শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানি হত্যাকাণ্ড স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পাল্টা জবাবের উদাহরণ টেনে তারা বলেন, ইরানের কেন্দ্রীয় সরকারের ওপর যে কোনো হামলার জবাবে দেশটি অর্থবহ পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নেতৃত্ব নির্মূল অভিযান চালানো হলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই। এতে আরও অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা। এদিকে স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের ফেলো বারবারা স্লাভিন বলেন, ইরানে দ্রুত বিজয়ের সম্ভাবনা ক্ষীণ। বলেন, স্বল্প শক্তি দিয়ে ভেনেজুয়েলার মতো ইরানে সামরিক অভিযানের পুনরাবৃত্তি সম্ভব নয়। এতে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি লাগবে। ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড ইস্যুসহ নানা সংকটের মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংকট চান কিনা, এটা নিয়েও প্রশ্ন অনেকের। তবে স্লাভিনের মতে, নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে পারে, আর ট্রাম্প সেটিকে বড় বিজয় হিসেবে উপস্থাপন করতে পারেন। এর আগে গত বছরের 28 ডিসেম্বর থেকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন ট্রাম্প। পরবর্তী 2 সপ্তাহে তিনি এই হুমকি কয়েকবার পুনরাবৃত্তি করেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলেরও আহ্বান জানান। তবে ইরান সরকার আন্দোলনকারীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসার পর সুর কিছুটা নরম করেন ট্রাম্প। কয়েকটি গণমাধ্যম বলছে, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়েছে। তবে সংকট এখানেই শেষ নয় বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। ইরান ফের বিক্ষোভের আগুনে জ্বলে উঠতে পারে। সেক্ষেত্রে ট্রাম্পও তার সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন বলেও শঙ্কা তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। সিরিয়ার ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে একের পর এক এলাকা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ওয়াইপিজি এসডিএফ বাহিনীর সরে যাওয়ার মধ্যে আলেপ্পো রাক্কা প্রদেশে সেনা অগ্রযাত্রার দাবি করা হচ্ছে। তবে তাবকা আশপাশের কিছু এলাকায় সেনা প্রবেশের দাবি অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। এ অবস্থায় যুদ্ধ না থামালে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সিরীয় সেনাবাহিনী জানায়, ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে প্রবেশ শুরু করেছে তারা। আলেপ্পোর পূর্বাঞ্চলের দেইর হাফিজ শহর দিয়ে এই অগ্রযাত্রা শুরু হয়। আল ইখবারিয়া টিভিতে দেয়া বিবৃতিতে বেসামরিক নাগরিকদের অঞ্চলগুলোতে প্রবেশ না করার আহ্বান জানায় সেনা অপারেশন কমান্ড। কয়েক ঘন্টার মধ্যেই দেইর হাফির, মাসকানা ও তাবকার কাছে হাজানা সামরিক ক্যাম্প দখলের দাবি করে সেনাবাহিনী। রজমাল গাজাল গ্রাম, আল ঘানেম আল আলী শহর, হানিদে ও আল সাফসাফা এলাকায় সেনা প্রবেশের দাবি করা হয়। আবু আসি ও আল জাবালি গ্রামেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানানো হয়। সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানায়, রাক্কার পূর্বে জুর শাম্মার শহর দখল করে সাবকা এলাকার দিকে অগ্রসর হচ্ছে সেনারা। তবে তাবকা শহর নিয়ে সরাসরি বিরোধী বক্তব্য দেয় এসডিএফ। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, সরকারি বাহিনী তাবকায় প্রবেশ করেনি এবং মানসুরা শহর পুরোপুরি নিরাপত্তা ঝুঁকিমুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেইর হাফির ও আশপাশের গ্রাম থেকে এসডিএফ সদস্যরা ইউফ্রেটিসের পূর্ব তীরে সরে গেছে। তবে কিছু এসডিএফ ইউনিট তাবকায় পুনরায় জড়ো হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। দিপসি আফনান ও আল রাসাফা এলাকায় সংঘর্ষের খবরও আসে। এসডিএফ দাবি করে তারা সেখানে এখনও হামলার প্রতিহত করছে এবং রাক্কার পশ্চিমাঞ্চলে গোলাবর্ষণ চলছে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিরীয় বাহিনীকে আলেপ্পো ও তাবকার মধ্যবর্তী এলাকায় আক্রমণাত্মক অভিযান বন্ধের আহ্বান জানায়। সেন্টকম জানায়, উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে সমাধানের পথে এগোনো জরুরি। একই সঙ্গে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম হুঁশিয়ারি দেন, কুর্দি বাহিনী ও এসডিএফ এর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে সিরিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে। বলেন, প্রয়োজনে আবারও কার্যকর করা হবে বাতিল হওয়া সিজার এক নিষেধাজ্ঞা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা তদারকির জন্য বোর্ড অব পিস এ যোগ দিতে মিশর ও তুরস্কের নেতাদের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, বোর্ড গঠন করার আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি এবং এটি তাদের নীতির বিরোধী। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে এ বোর্ড গঠন করা হয়েছে। এদিকে অঞ্চলটিতে শান্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যে ফিলিস্তিনে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে শনিবার আমন্ত্রণ জানানো হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদিলাতি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। বোর্ডের দায়িত্বগুলো এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে আরও সদস্যের নাম ঘোষণা করা হবে। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষায় এই বোর্ড গঠন করা হয়েছে। তারা বলছে, বোর্ডের উদ্দেশ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের নামে দখলকারী শক্তির স্বার্থে কাজ করা। গাজাবাসীর আশঙ্কা, ন্যায় বিচার বা পুনর্গঠনের পরিবর্তে নিজেদের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারেন বোর্ডের সদস্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে। এতে তাদের দেশের নীতির লঙ্ঘন হচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেন। বেনগাভিরের দাবি, হামাসকে ধ্বংস করার পাশাপাশি ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা উচিত। এদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, বসতি সম্প্রসারণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জেরুজালেমের পূর্বাঞ্চলে আতারট ও নাহালাত সীমনে এই প্রকল্প উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন বলছে, অবৈধ বসতি সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা হ্রাস করছে। এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঘটাতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনীতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। শনিবার একই দিনে মাত্র 100 কিলোমিটারের ব্যবধানে 2 জেলায় উঠে আসে 2 বিপরীত রাজনৈতিক বার্তা। মালদহে তৃণমূল বিরোধী বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বহরমপুরে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গে জোর প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। নির্দিষ্ট ভোট ব্যাংকে প্রভাব ফেলতেই তার এই প্রচার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শনিবার দুপুরে মালদহের শাহাপুর মালদহ বাইপাস সংলগ্ন মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভাতে বক্তব্য রাখেন মোদী। সেখানে থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। মোদীর অভিযোগ, তৃণমূলের শাসনে রাজ্যে দুর্নীতি ও দুঃশাসন চরমে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন প্রধানমন্ত্রী। বলেন, অনুপ্রবেশের কারণে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে, বাড়ছে হিংসাও। মালদহ ও মুর্শিদাবাদের পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন মোদী। ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। টিএমসি সরকার बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है। মোদীর বক্তব্যে পাল্টা জবাব আসে বহরমপুর থেকে। মালদহের সভাস্থল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রোড শো ও জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন তিনি। বোকাট্টা করে মাঠের বাইরে বার করব, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হলে, নইলে মানুষের কাছে মুখ দেখাবো না। যদি নির্বাচনে লড়াই করতে হয়, তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে হবে, হিন্দু মুসলমান নয়। আজকে যাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল,
তারা দেশে কোনোদিন হিন্দু মুসলমান করেনি। বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, তাদেরকে জিজ্ঞেস করুন তো, যে গাড়িতে করে ঘোরো সে গাড়িটা কে বানিয়েছে? একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি, হিন্দু না মুসলমান? একই দিনে মালদহ ও বহরমপুরে দুটি আলাদা মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা পান রাজ্যের মানুষ। একদিকে বিজেপির পরিবর্তন ও অনুপ্রবেশ ইস্যু, অন্যদিকে তৃণমূলের ধর্মনিরপেক্ষতার পাল্টা অবস্থান। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংঘাত যে আরও বাড়তে চলেছে, শনিবারের এই দুই সভা তারই স্পষ্ট ইঙ্গিত দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তাইওয়ানের প্রতাশ দ্বীপপুঞ্জে চীনা নজরদারি ড্রোনের অনুপ্রবেশ ঘিরে উত্তেজনা, তীব্র নিন্দা তাইপের। দ্বীপটির সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কড়া আপত্তি বেইজিংয়ের। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ইস্যুতে আবারও উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্যের বিক্ষোভ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পক্ষের জনগণের সমাবেশে বাধা দেয় আইসি বিরোধীরা। এ সময় দু দলের মধ্যে দেখা দেয় মুখোমুখি সংঘর্ষ। সময় কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অঙ্গরাজ্যটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাজপথ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অফিসারের গুলিতে অভিবাসী নিহতের ঘটনার পর থেকে প্রতিদিনই গতি পাচ্ছে আইসিই বিরোধী আন্দোলন। তবে স্থানীয় সময় শনিবার বিরোধীদের বিপরীতে সড়কে অবস্থান নেন আইসিই পক্ষের জনগণ। মিনিয়াপলিসের শহরতলিতে প্রো আইস ও অ্যান্টি আইস বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। অ্যান্টি আইস বিক্ষোভকারীরা প্রো আইস সমাবেশে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। ব্যানার নামানো, ধাক্কাধাক্কি আর মারধরের দৃশ্যও দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে মিনিয়াপলিস পুলিশ সোয়াট গিয়ার পরে সাজোয়াজাদ নিয়ে এলাকায় নামে। রাজ্য কর্তৃপক্ষ ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকতে বলে। পুলিশ জনতাকে রাস্তা ছাড়ার নির্দেশ দেয় এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আইসিই পন্থীদের সমাবেশের নেতৃত্বে ছিলেন কট্টর ডানপন্থী ইনফ্লুয়েন্সার জ্যাক ল্যাং। পাল্টা বিক্ষোভকারীরা ঘিরে ধরলে পুলিশ তাকে এলাকা থেকে সরিয়ে নেয়। সংঘর্ষের সময় কয়েকজন আহত হন। পাল্টা বিক্ষোভকারীদের অভিযোগ, তার উপস্থিতি উত্তেজনা উস্কে দিয়েছে। ক্যাপিটাল হামলার ঘটনায় দণ্ডিত হয়ে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান জ্যাক ল্যাং। প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে পরিচিত তিনি। কোরআন পোড়ানোর হুমকি এবং সোমালি অভিবাসী অধ্যুষিত এলাকায় মিছিলের ঘোষণাও দেন জ্যাক ল্যাং। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বাংলাদেশি সহ অন্তত 217 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানীর কোতারা এবং সেলাঙ্গোর রাজ্যের আমপাং জায় একযোগে বড় অভিযান চালায় অভিবাসন বিভাগ। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই কুয়ালালামপুরের কোতারায়া এবং পার্শ্ববর্তী আমপাংজায়া এলাকায় দেখা দেয় উত্তেজনা। বেলা 11টায় একই সঙ্গে দুই জায়গায় চালানো হয় অভিযান। এ সময় পরীক্ষা করা হয় 1530 জনের কাগজপত্র। এর মধ্যে কোতারায়ায় 876 জন এবং আমপাংজায়ায় 654 জনের নথি যাচাই করা হয়। আমরা আজ দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন এবং পাশের শর্ত লঙ্ঘন করছেন তাদের আইনের আওতায় আনা। এই প্রক্রিয়া চলমান থাকবে। অভিযানে মোট 217 জনকে আটক করা হয়, যাদের মধ্যে 162 জন নারী এবং 55 জন পুরুষ। সবচেয়ে বেশি আটক হন মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরা। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া এবং একজন জার্মান নাগরিকও রয়েছেন। অভিবাসন বিভাগ জানায় আটকদের বিরুদ্ধে বৈধ ভিসা না থাকা, সময়সীমার বাইরে দেশে অবস্থান এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তাদের আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বহু বছরের দুর্নীতি ও বিদেশি বিনিয়োগের অভাবে ভেনেজুয়েলার জ্বালানি তেল উৎপাদন নিম্নমুখী। দেশটিতে মার্কিন কোম্পানিগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করলেও আগামী বছরগুলোয় প্রবৃদ্ধির সম্ভাবনা খুবই কম। তাছাড়া বড় বিনিয়োগের অনুমতির জন্য আইনও সংস্কার করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে মার্কিন কোম্পানি শেভরন।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করলেও আগামী কয়েক বছরে দেশটিতে জ্বালানি তেল উৎপাদনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির দেখা মিলবে না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ থাকলেও বহু বছরের দুর্নীতি ও বিদেশি বিনিয়োগের অভাবে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি তারা। বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানি যদি ভেনেজুয়েলায় বিনিয়োগ করতে চায়, তাদের নিরাপত্তা উদ্বেগ, জীর্ণ অবকাঠামো, মাদুরোকে ধরে নেওয়ার জন্য মার্কিন অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা মোকাবিলা করতে হবে। এছাড়া বিদেশি কোম্পানিগুলোকে বড় বিনিয়োগের অনুমতির জন্য ভেনেজুয়েলাকে তাদের আইনও সংস্কার করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে মার্কিন কোম্পানি শেভরন। এছাড়া অন্যান্য মার্কিন কোম্পানি রাজনৈতিক পরিস্থিতি ও চুক্তির অবস্থা পর্যবেক্ষণ করবে। স্প্যানিশ জ্বালানি কোম্পানি রিপসোলের দেশটির বেশ কিছু তেল ও গ্যাস ক্ষেত্রে অংশীদারিত্ব রয়েছে। অবশ্য কোম্পানিটির লাইসেন্স বাতিল করা হয়েছে, আর এখনও ভেনেজুয়েলা তাদের 586 মিলিয়ন ইউরো পাওনা বাকি। 2013 সালের পর ভেনেজুয়েলার অর্থনীতি সংকুচিত হয়েছে। উৎপাদন কিছুটা স্থিতিশীল হলেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির আয় কমে আসে। গত বছর গড়ে দৈনিক প্রায় 1.1 মিলিয়ন ব্যারেল বা বৈশ্বিক উৎপাদনের মাত্র 1% তেল উৎপাদন করে দেশটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর প্রকল্প নিয়ে চাপে পড়েছে ভারত। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে ভারত। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে নয়াদিল্লি। যদিও ভারতীয় গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে মোদী সরকার এই প্রকল্পে নিজেদের সরাসরি সংশ্লিষ্টতা কমানোর কথা ভাবছে। তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে ভারত সরকার। ট্রাম্প প্রশাসনের হুমকির মুখে অনিশ্চয়তায় পড়েছে প্রকল্পের ভবিষ্যৎ। তবে ভারত সরকারের জন্য এই বন্দর অপরিহার্য। এরই মধ্যে তারা সাফ জানিয়েছে, মার্কিন চাপ থাকলেও প্রকল্প থেকে সরে আসার কোনো সুযোগ তাদের হাতে নেই। গেল বছরের অক্টোবরে মার্কিন ট্রেজারি বিভাগ এই প্রকল্পের জন্য যে শর্ত সাপেক্ষ নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল, তার মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী এপ্রিলে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চাবাহার বন্দরে কাজ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, নয়াদিল্লি একটি কৌশলগত পথ খুঁজছে, যেখানে মার্কিন নিষেধাজ্ঞার শর্তগুলো পূরণ করেই চাবাহারে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে মোদী সরকার এই প্রকল্পে নিজেদের সরাসরি সংশ্লিষ্টতা কমিয়ে একটি নতুন স্বতন্ত্র কাঠামোর কথা বিবেচনা করছে বলেও জানায় তারা, যেখানে ভারত সরকারের সরাসরি ঝুঁকি কমার পাশাপাশি প্রকল্প উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন প্রাতাস দ্বীপপুঞ্জের আকাশসীমায় চীনা নজরদারি ড্রোন অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। ঘটনাটিকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ বলে অভিযোগ দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। স্থানীয় সময় শনিবার ভোরে প্রাতাস দ্বীপপুঞ্জের আকাশে দেখা যায় ড্রোনটিকে। অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্রের কার্যক্ষমতার বাইরের উচ্চতায় প্রায় 8 মিনিট ধরে অবস্থান করে এটি। পরে সতর্কবার্তা দেওয়ার পর ড্রোনটি ওই এলাকা থেকে সরে যায়। এদিকে ড্রোন ইস্যুতে কিছু না জানালেও যুক্তরাষ্ট্র তাইওয়ানের বাণিজ্য চুক্তি নিয়ে কড়া আপত্তি জানিয়েছে চীন। বেইজিং বলছে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা কোনো দেশ তাইওয়ানের সঙ্গে সরকারি চুক্তিতে যেতে পারে না। 中方一贯坚决反对建交国与台湾地区商签任何。也要强。 আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইন্দোনেশিয়ায় 11 আরোহীনে ছোট উড়োজাহাজ নিখোঁজ। মারোস রিজেন্সির পার্বত্য অঞ্চলে উদ্ধারকারী দল মোতায়েন, চলছে ব্যাপক তল্লাশি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জনপ্রিয় জাপানি কার্টুন সিরিজ পোকেমনের কার্ডের দোকানে ডাকাতি হয়েছে। স্থানীয় সময় বুধবার একটি ইভেন্ট চলার সময় একদল সশস্ত্র ডাকাত প্রায় $1,00,000 মূল্যের সরঞ্জাম লুট করে। ভিডিও ফুটেজে দেখা যায়, দোকানে ঢুকে অস্ত্রধারীরা দ্রুত বিভিন্ন কার্ডের প্যাকেট সংগ্রহ করে। এ সময় ক্রেতা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করছে পুলিশ, তবে এখনও সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর শহরে পোকেমনের কার্ডের অন্য দোকানগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইন্দোনেশিয়ায় 11 আরোহীন একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর 1টার পর উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটির খোঁজে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। স্থানীয় রেস্কিউ সংস্থা জানায়, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের টার্বোপ্রপ উড়োজাহাজটির জোগিয়াকার্তা শহর থেকে যাত্রা শুরু করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। উড়োজাহাজটিতে 3 যাত্রী ও 8 ক্রু সদস্য ছিলেন। স্থল ও আকাশপথে তল্লাশি অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন। পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত 20 জন। অনেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে করাচির MA জিন্না রোডের বুল প্লাজা মলে এই আগুনের ঘটনা ঘটে। নিচতলা থেকে শুরু হওয়া আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে 20টির বেশি ফায়ার ইউনিট মোতায়েন করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে আটকে পড়াদের বের করা হয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ইতালি প্রবাসীদের মাঝে। ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে নতুন ভোটার হয়েছেন দেশটির হাজার হাজার প্রবাসী। সেই সঙ্গে অসংখ্য ইতালি প্রবাসী প্রত্যক্ষ ভোট দিতে দেশে এসেছেন। এতে বিমানের টিকিটের দাম বৃদ্ধি পেলেও নির্বাচনে দেশে যেতে পেরে খুশি প্রবাসীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবেন, এমনটাই দাবি ইতালি প্রবাসী কমিউনিটি ব্যক্তিদের। চলতি অর্থবছর $240 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা গেল অর্থ বছরের তুলনায় বেশি। এই ধারাবাহিকতা ধরে রাখতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সরকার প্রদান করছে কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন CIP মর্যাদা। 2025-26 অর্থবছরে বিশ্বের 86 জন প্রবাসী বাংলাদেশি CIP হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকেই নির্বাচিত হয়েছেন 41 জন। আমিরাত থেকে নির্বাচিত CIPদের নিয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে এক মতবিনিময় সভা। এ সময় CIPরা তুলে ধরেন তাদের প্রবাস জীবনের সংগ্রাম ও নানা প্রতিবন্ধকতার চিত্র। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুরোপুরি প্রস্তুত পর্তুগাল। এবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন রেকর্ড 11 জন প্রার্থী। নির্বাচন ঘিরে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয় বিশ্লেষকরা মনে করছেন 40 বছরে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন গড়াতে পারে দ্বিতীয় দফায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগালে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দেশটির 11তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে কনসুলেটগুলোতে ভোট দিয়েছেন প্রবাসীরা। ভোট গ্রহণের আগে আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচন ঘিরে নেই উৎসবের আমেজ। রাজনৈতিক বিভক্তিতে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে বলে মনে করছেন অনেকে। 11 প্রার্থীর মধ্য থেকে কেউ 50% বেশি ভোট না পেলে নির্বাচন গড়াবে দ্বিতীয় দফায়। এরপর শীর্ষে থাকা 2 প্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পাবেন পর্তুগিজরা। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে সোশ্যালিস্ট পার্টি সমর্থিত প্রার্থী সেগুরো ও কট্টর ডানপন্থী দল সেগার প্রতিষ্ঠাতা ও বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা আন্দ্রে ভেন্তুরার মধ্যে। আমাদের বুঝতে হবে যে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন খুবই সীমিত হবে এবং এই সীমাবদ্ধতার ফলে ভোটাররা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। তখন তাদের ভোট দিতে হবে একজন প্রার্থীকে বেছে নিতে আর আরেকজনকে বাদ দিতে, যা হয়তো অনেকের জন্য স্বস্তির হবে না। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যাও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 1,10,00,000 ভোটারের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী। নির্বাচনে প্রেসিডেন্ট কে হচ্ছেন তার উপর অনেকাংশে নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। তবে অভিবাসীদের পছন্দ সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোজে সেগুরো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মিয়ানমারের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপেও ভোটে এগিয়ে সেনা সমর্থিত দল। দেশটির নির্বাচন কমিশন জানায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে, যেখানে এগিয়ে রয়েছে দেশটির সেনাবাহিনী সমর্থিত প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি USDP। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় 100 আসনের মধ্যে 86টি আসনে জয়ী হয়েছে তারা।
এর আগে প্রথম পর্যায়ের ভোটেও জয় পেয়েছে সেরা সমর্থিত দল। আগামী 25 জানুয়ারি জনতা সরকার ঘোষিত 3টি ধাপের মধ্যে তৃতীয় বা চূড়ান্ত ধাপে ভোট গ্রহণের কথা রয়েছে। আন্তর্জাতিক সময়, দক্ষিণ কোরিয়ার চিলড্রেন্স ইমাজিনারি ফরেস্ট বা যা শিশুদের কৌতূহলী ও কল্পনাময় জগৎ, আধুনিক স্থাপত্য শৈলী, রঙিন নকশা এবং শিশু বান্ধব পরিবেশে নির্মিত কেন্দ্রটি ইতোমধ্যেই শিশু অভিভাবকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্ভাবনী উদ্যোগে শিশুদের শারীরিক ও মানসিক শক্তি বিকাশের পাশাপাশি নিরাপদ, আধুনিক এবং বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। শিশুরা নিজেরাই ভাবছে, পরিকল্পনা করছে এবং সমস্যার সমাধান খুঁজে নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার ভাষায় যাকে বলা হয় সাংহরিনোরি, অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের নির্ভরতা কমিয়ে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিশুদের উদ্ভাবনী সক্ষমতার দিকে ঝুঁকছে পরিবারগুলো। দক্ষিণ কোরিয়ার ইয়ং ইন ইমাজিনারি ফরেস্ট ফর চিলড্রেন, যা শিশুদের আত্মবিশ্বাসী ও উদ্ভাবনী করে গড়ে তোলার একটি বিনোদন ও শিক্ষা কেন্দ্র। বিশাল এই ইনডোর কমপ্লেক্সটি শিশুদের সৃজনশীলতাকে আকৃষ্ট করে। এখানে আছে ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী, সৃজনশীল কর্মশালা, কারুশিল্প, থিয়েটার পারফরমেন্স, ক্রাফট, আর্ট ওয়ার্কশপ, এআই লার্নিং জোন সহ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কার্যক্রম। এছাড়াও আছে বিশাল এক লাইব্রেরি জোন। এখানে প্রতিটি বই শিশুদের নতুন নতুন অ্যাডভেঞ্চারে নিয়ে যায়। এখানে বাচ্চাদের খেলার পাশাপাশি অভিজ্ঞতার জন্য দুর্দান্ত একটি জায়গা। এখানে বিনামূল্যে প্রবেশ করা যায়। খেলার পাশাপাশি শিশুরা সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এখানে রং বেরঙের অনেক কিছু আছে। পছন্দের বই খুঁজে নিয়ে এসে পড়ছি, নিজের পছন্দ মতো ছবিও এঁকেছি। আমি এখানে প্রায় আসি, কারণ এই শীতকালে উষ্ণতার মধ্যে আমি বাচ্চাদেরকে সময় দিচ্ছি। এখানে পড়ার জন্য অনেক বই আছে। বাচ্চারা খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। এছাড়াও শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও কর্মমুখী দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দেয় দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় 8 দেশের উপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর, ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপে। ইরানে প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার দায় ট্রাম্পের ঘাড়ে চাপালেন খামেনি। ধর্মীয় নেতার শাসন শেষের সময় এসেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। এবং গাজার নবগঠিত শান্তি পরিষদে যোগ দিতে দোয়ান আল সিসিকে আহ্বান। বোর্ড গঠনের আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি, অভিযোগ নেতানিয়াহুর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ কাজল আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।